শুনবেন অদিতি ঘোষের লেখা গল্প তোমার সুরে সুর বেঁধেছি। অফিস থেকে বাড়ি ফিরে নিজের বেডরুমের দরজা বন্ধ করে দিয়েছে কৌশিকী। মনের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে পড়েছে। দুঃসহ অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হচ্ছে অন্তরটা। কি করবে ও? একদিকে অনিরুদ্ধর সঙ্গে কাটানো ভালোবাসা বিজড়িত মুহূর্তগুলো স্মৃতি, অন্যদিকে সুনিশ্চিত ভবিষ্যতের হাতছানি। কাকে প্রাধান্য দেবে? না, আর ভাবতে পারছে না। নিজেকে শান্ত করতে চেঞ্জ না করেই অনিরুদ্ধর ফটোটা বুকের মধ্যে চেপে ধরে বিছানার উপর উপুড় হয়ে পড়েছে। দু চোখের জলে ভিজে যাচ্ছে বালিশটা। বারবার মনে পড়ে যাচ্ছে বিতানের বলা কিছুক্ষণ আগের কথাগুলো। আশ্চর্য, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। কৌশিকী এখন 10টা-5টার অফিস করছে, অথচ নিজে যে চাকরি করবে এ কথা 1.5 বছর আগে কোনোদিনই ভাবেনি। ইংলিশে মাস্টার্স করার সময় অন্য সব বান্ধবীরা যখন চাকরি নিয়ে পরিকল্পনা করত, কৌশিকী তখন বিয়ে করে চুটিয়ে সংসার করার কথা ভাবত। বান্ধবীরা রাগাতো ওকে, বলতো টিপিক্যাল বেঙ্গলি লেডি। রাগ তো করতোই না কৌশিকী, উপরন্তু বলতো, ম্যাগো, মেয়েদের চাকরি করা আমার একটুও ভালো লাগে না। রোজ বাসে ট্রামে বাদুড়ঝোলা হয়ে ঝুলে চাকরি করতে গেলে মেয়েদের লাবণ্য থাকে না। তার থেকে গান, কবিতা আর সংসার নিয়ে কাটিয়ে দিতে বেশ লাগে। সারাদিনের পর যখন সবচেয়ে কাছের মানুষটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তখন চায়ের কাপ কি শরবতের গ্লাসটা তার দিকে এগিয়ে ধরব। আমার পরনে থাকবে পাট ভাঙা শাড়ি, চুলে জড়ানো থাকবে জুঁই কি রজনীগন্ধার মালা। আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সে ভুলে যাবে নিজের সব ক্লান্তি। হেসে উঠেছিল চন্দ্রিমা, লিপিকা, স্নেহা। চন্দ্রিমা বলেছিল, তারপর রাবীন্দ্রিক স্টাইলে বলবি, প্রিয়তমা হে, আমি এসেছি তোমার দ্বারে, গ্রহণ করে ধন্য করো মোরে। কৌশিকী তখনও হেসে বলেছিল, ওহ, কি রোম্যান্টিক ব্যাপার হবে ভাবতো। সত্যি, মাস্টার্স করে বিএডের জন্য অ্যাপ্লাই করেনি কৌশিকী। গানটাকে আরও বেশি করে আঁকড়ে ধরেছিল। দুবেলা অনেক সময় ধরে রেওয়াজ করত। গান শুনে হবু শাশুড়ি, হবু বর একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। বিয়ের পরও গানটা চালিয়ে যেতে বলেছিল অনিরুদ্ধ। ইচ্ছেও ছিল 16 আনা, কিন্তু সেটা আর হলো কই। ওদের বিয়েটা হয়েছিল জানুয়ারিতে। কৌশিকীর তখন 25 পূর্ণ হয়েছে সবে। অনিরুদ্ধর 28। ফেব্রুয়ারিতে হানিমুন। মার্চেই কনসিভ করল কৌশিকী। খবরটা শুনে কি লাফালাফিই না করেছিল অনিরুদ্ধ। 1 সপ্তাহ ধরে নানা প্ল্যান করেছিল। বলেছিল, আমি জানি আমার মেয়ে হবে, যে যা নাম দেয় দেবে, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি তাকে তুলতুল বলে ডাকব। তুলতুলের বয়স 1 বছর 7 মাস হয়ে গেছে, এখনও ওকে তুলতুল ছাড়া অন্য নামে কেউ ডাকে না। স্কুলে ভর্তির সময় ও দাদু ভাইয়ের দেওয়া পোশাকের নামটার দরকার হবে। কৌশিকীর বাবা অনিরুদ্ধর মেয়ে হিসেবে নাম রেখেছিল অস্মিতা। এখনও সকলের কাছেই তুলতুল, অথচ যে মানুষটা এই নাম রাখতে চেয়েছিল সেই কখনো এ নামে ডাকতে পারল না তার মেয়েকে। দিনটা ছিল 12ই এপ্রিল। ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরোনোর সময় করুণ চোখে বারবার কৌশিকীর দিকে তাকাচ্ছিল অনিরুদ্ধ। ইশারায় কৌশিকীকে বেডরুমে আসার জন্য অনুরোধ করছিল। হয়তো বেরোনোর আগে শেষবারের মতো আদর করতে চেয়েছিল সদ্য গর্ভবতী হওয়া বউকে। কৌশিকীর লজ্জা করছিল শাশুড়ির সামনে দিয়ে সেই সময় ঘরে ঢুকতে। দূর থেকে নিজের অসহায়তা প্রকাশ করেছিল চোখের ভাষায়। মাকে প্রণাম করে ওর দিকে তাকিয়ে অনিরুদ্ধ বলেছিল, আসছি। স্বপ্নেও ভাবিনি কৌশিকী যে ওটাই ছিল অনিরুদ্ধর বাড়ি থেকে শেষবারের মতো বার হয়ে যাওয়া। 3 মাস আগেই অফিসিয়াল কাজে 1 মাসের জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল অনিরুদ্ধর। বিয়ের জন্য চেষ্টাচরিত করে যাওয়াটাকে পিছিয়েছিল 3 মাস। তবে যাওয়ার সময় একটাই সান্ত্বনা নিয়ে গিয়েছিল, যদি কাজটা এখন মিটে যায় তাহলে কৌশিকীর ডেলিভারির সময় পাশে থাকতে পারবে। ছেলে বাড়িতে না থাকায় অনেক দায়িত্ব বেড়ে গিয়েছিল শাশুড়ি অনিমার। সব সময় চোখে চোখে রাখতেন কৌশিকীকে, অসম্ভব যত্ন করতেন। তবু কৌশিকী অনিরুদ্ধর বাড়ি ফেরার অপেক্ষার প্রহর গুনত। সারাটা দিন অপেক্ষায় কাটিয়ে দিত। সন্ধ্যের পর ঘন ঘন তাকাতো ঘড়ির দিকে। ঠিক রাত 8টায় আসতো অনিরুদ্ধর ফোন। গল্পের ঝাঁপি খুলে বসত কৌশিকী। পুরো 1.5 ঘন্টা বকবক করত দুজনে। 9:30 লাইন কেটে দিত অনিরুদ্ধ। বলতো, আর নয়,
এবার খেয়ে শুয়ে পড়ো, না হলে শরীর খারাপ করবে। শেষ ফোনটা করেছিল অনিরুদ্ধ 22 এপ্রিল রাত্রে। বলেছিল 10 দিনকে মনে হচ্ছে 10 যুগ, এখনও 20 দিন বাকি। সান্ত্বনা দিয়েছিল কৌশিকী, এভাবেই দেখতে দেখতে কেটে যাবে, তুমি একদম চিন্তা করো না, আমি তো ভালো আছি। তাছাড়া মামনি আমার খুব খেয়াল রাখে। তবুও তুমি সাবধানে চলাফেরা করবে। কথাটা বলে বার কতক চুম্বনের শব্দ তুলে লাইনটা কেটে দিয়েছিল অনিরুদ্ধ। স্কুল থেকে ফিরেই হাঁক ডাক শুরু করে দিলেন অনিমা। কোথায় তুই কৌশিকী? এ সময় আবার ওপরে কি করছিস? আমার আজকে মিটিংয়ের জন্য দেরি হয়ে গেল। তুলতুলকে নিয়ে শম্পা এখনও ফেরেনি পার্ক থেকে। একটানা এতগুলো কথা বলে থামলেন অনিমা, কিন্তু অন্যদিক থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। মনের মধ্যে মুহূর্তে একটা চিন্তা উঁকি মারল, ভালো আছে তো মেয়েটা? সিঁড়ির দিকে পা বাড়াতেই কৌশিকীর মোবাইলে রিংটোনটা কানে এলো। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন অনিমা। ড্রয়িং রুমের সোফার উপর পড়ে রয়েছে কৌশিকের অফিস ব্যাগ। ওর ভেতর থেকে শোনা যাচ্ছে শব্দটা। তাড়াতাড়ি চেন খুলে বার করলেন মোবাইলটা। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখে কলটা রিসিভ করতে সংকোচ করলেন না। বিতান করেছে ফোনটা। বিতানকে এখন আর বাইরের মানুষ ভাবতে খারাপ লাগে। গত 2 বছর ধরে একটু একটু করে বিতান অনিমার নিতান্ত কাছের মানুষ হয়ে উঠেছে। 2 বছর 3 মাস আগে এ বাড়িতে প্রথম এসেছিল বিতান। সেদিন অফিসের কয়েকজনের সঙ্গে অনিমার একমাত্র সন্তানের রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবরটা নিয়ে এসেছিল ও। সেদিনের ওর ভূমিকাটা ছিল অসামান্য। ফোন করে নিজের মা ও বোনকে ডেকে নিয়েছিল কৌশিকীকে সামলানোর জন্য। নিজে আগলে রেখেছিল মাতৃতুল্য অনিমাকে। যদিও পুত্রশোক ভোলা সহজ নয়, তবুও তাকে ও কৌশিকীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেছিল অনিরুদ্ধের এই জুনিয়র কলিগ। শুধু কি তাই, কৌশিকীকে অনিরুদ্ধর পরিবর্তে চাকরিটা করতে রাজি করানোর পিছনেও ওর অবদান আছে। সেই জন্য মা আর বোনের সাহায্য নিয়েছিল বিতান। তারাই অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল শোক সন্তপ্ত কৌশিকীকে। কলটা রিসিভ করে হ্যালো বলতে যাবেন অনিমা, ঠিক তখনই ও প্রান্ত থেকে বিতানের অস্থির গলা শোনা গেল। প্লিজ, আমার কথা না শুনে লাইনটা কেটে দিও না। আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য আমি কোনোদিন জোর করব না তোমাকে, কিন্তু বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। এই জায়গাটুকু কেড়ে নিও না প্লিজ। কি হলো, কথা বলবে না? আর চুপ করে থাকা সমীচীন নয় ভেবে কথা বললেন অনিমা। তোর কলটা আমি রিসিভ করেছি বিতান, কারণ ফোনটা একভাবে বেজে গেলেও কলটা রিসিভ করার জন্য কৌশিকী এখানে ছিল না। ও মনে হয় ওর বেডরুমে দরজা বন্ধ করে আছে। আমি স্কুল থেকে ফিরে অনেক ডেকেও কোনো সাড়া পাইনি ওর। ওকে দেখতেই যাচ্ছিলাম। কণ্ঠস্বরে একরাশ উদ্বেগ ঝরিয়ে বিতান বলল, প্লিজ আন্টি, তুমি আগে ওকে দেখো, তারপর যা ইচ্ছে বলবে আমাকে। ঘটনাটা কি ঘটেছে সেটা এবার জলের মতো পরিষ্কার অনিমার কাছে। গলাটা গম্ভীর করলেন অনিমা। এখন আগে মেয়েটাকে দেখি, তারপর ওকে উল্টোপাল্টা প্রস্তাব দেওয়ার জন্য তোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ভাবব। লাইনটা কেটে দিয়ে সিঁড়িতে পা রাখলেন অনিমা। শম্পা আর তুলতুলের কচর কচর কানে এলো। অনিমা বললেন, শম্পা, তুই ওকে হাত পা ধুইয়ে দে, আমি আসছি এক্ষুনি, এসে খাইয়ে দেব। ছেলের মৃত্যুর পর থেকে কৌশিকীকে নিয়ে দুশ্চিন্তা বেড়েছে অনিমার। সবসময় একটা কথাই মনে হয়, তার নিজের যদি কিছু হয়ে যায়, ওই 27-28 বছরের মেয়েটা, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি করে সামলাবে জীবনটা? বিতানের কথাবার্তায় যে আভাসটুকু পেলেন অনিমা, তাতে যেন একটু আশার আলো দেখলেন, কিন্তু ভুলেও সেটা প্রকাশ করা যাবে না কৌশিকীর কাছে। দরজায় দুবার খটখট করতেই দরজা খুলে দিল কৌশিকী। চোখ দুটো কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। তাড়াতাড়ি রাখতে গিয়ে ফটো স্ট্যান্ডে রাখা অনিরুদ্ধর ফটোটা উল্টে গেছে। কোনো প্রশ্ন না করে কৌশিকীর কপালের উপর এসে পড়া চুলগুলোকে সরিয়ে দিলেন অনিমা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। তুলতুল সারা দিনটাই তোকে আমাকে কতটুকু কাছে পাই বলতো? নিজেকে সামলে নিয়ে কৌশিকী বলল, তুমিও তো ফ্রেশ হওনি মামনি, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। নিচে নেমে বাথরুমে ঢোকার আগে বিতানকে ফোন করলেন অনিমা। শোন, তোর যে কলটা আমি রিসিভ করেছিলাম সেটা ডিলিট করে দিয়েছি। এই নিয়ে কোনো কথা কৌশিকীকে বলার দরকার নেই, ওর লজ্জা পাবে।
তোর সঙ্গে আমার পরে কথা হবে। ঠিক আছে, আমি তোমার দেওয়া সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু একটা কথা বলো না আন্টি, ও ভালো আছে তো? মনে মনে হাসলেন অনিমা, তবু গম্ভীরভাবে বললেন, হ্যাঁ আছে। জীবনের 56টা বছর পেরিয়ে এসেছেন অনিমা। অনিরুদ্ধর বাবাও দীর্ঘজীবী ছিলেন না। উনি যখন 50 বছর বয়সে মারা যান তখন অনিমার 48। এই 8টা বছর ধরে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে চলেছেন। একদিকে শিক্ষকতা আর একদিকে সংসার। অভিজ্ঞতার ঝুলিটাও তাই কিছু কম ভর্তি হয়নি। বিতান যে কৌশিকীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল এ ব্যাপারে অনিমা নিশ্চিত। ছেলেটা হয়তো মনে কোনো দ্বিধা না রেখেই কৌশিকীকে গ্রহণ করতে চায়। কৌশিকীকেও হয়তো তুলতুলের দোহাই দিয়ে রাজি করানো যেতে পারে, কিন্তু বিতানের মা কি মেনে নেবেন এই বিয়ে? অন্তরায় তো অনেক। কৌশিকী বিধবা, তার উপর সন্তান রয়েছে। এছাড়া কৌশিকী বয়সে বিতানের থেকে 1 বছরের বড়। একমাত্র ছেলের জন্য এমন পাত্রীকে কোনো মা কি মেনে নিতে পারে? তিনি নিজেই কি পারতেন? বিতানের বাবা মা রাজি না হলে এই বিয়ে তো সুখের হবে না। তাহলে কি করবেন উনি? বুঝে উঠতে পারছেন না। কাল বিতানকে ডেকে ওর সঙ্গে কথা বলা দরকার আগেই। কৌশিকীর মা নেই, আছে বাবা, দাদা, বৌদি, তাই মায়ের ভূমিকা পালন করতে হয় অনিমাকেই। অনিমা সেনগুপ্তর বাড়ির ড্রয়িং রুমে এখন মুখোমুখি বসে আছেন অনিমা ও বিতান সেন। বিতান যেমন অনিমার নির্দেশ মতো লাঞ্চ আওয়ারের অফিস থেকে বেরিয়ে এসেছে, অনিমা নিজেও চলে এসেছেন স্কুল থেকে টিফিন আওয়ারে। মুখ নিচু করে সোফায় বসে আছে বিতান। ওর সংকোচ কাটাতে শুরুটা করলেন অনিমা নিজেই। তুই কৌশিকীর কাছে যে কোনো প্রস্তাব রেখেছিলি সেটা ফোনটা রিসিভ করে বুঝলাম। প্রস্তাবটা কী ছিল? দীর্ঘশ্বাসটা আলতো করে ছাড়ল বিতান। থাক না আন্টি, যা হওয়ার নয় তা নিয়ে আলোচনা করে লাভ কি? তবে কথা দিচ্ছি আর কোনো দিন এই ভুল হবে না। অনিমা ঠোঁটের কোণে হালকা হাসির আভাস। তুই এতটা কাপুরুষ তা তো ভাবিনি। যাকে ভালোবাসিস তার একটা না শুনেই পিছিয়ে আসবি? অনিমার কথায় অবাক হলেও কিছুটা সহজ হলো বিতান। হ্যাঁ, আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ও কোনোভাবেই রাজি নয়। তুই হুট করে ওকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলি, কিছু না ভেবেই? তোর মা বাবা যদি রাজি না হয় তখন কি করবি? ম্লান একটা হাসি রেখা এসেই মিলিয়ে গেল বিতানের ঠোঁটে। মার বাবাকে প্রথম বলেছিলাম, ওরা রাজি হতেই কৌশিকীকে বলেছিলাম। আমার বোন বিদিশা তো ভীষণ খুশি প্রস্তাবটা শুনে। ও বলল, তুই কৌশিকীদির কথা ভেবেছিস বলে আমার তোর জন্য গর্ববোধ হচ্ছে। অনিমা বললেন, আমিও বিদিশার সঙ্গে একমত। তাহলে আপত্তি শুধু একজনের। আসল মানুষটাই যখন চাইছে না আন্টি, তখন অন্য সবাইকার চাওয়াটা তো মূল্যহীন। চাইবে সেও, তবে একটু সময় লাগবে। মা তোমার সঙ্গে কথা বলতে চেয়েছেন। তাই? তাহলে চল আজই যাই। চাটা খেয়ে নিয়ে তুলতুলকে নিয়ে তোর বাবা মায়ের সঙ্গে দেখা করে আসি। তবে তার আগে একটা ফোন করতে হবে কৌশিকীকে। কি বলবে? আমাদের বাড়ি যাচ্ছ শুনলে ও বুঝে ফেলবে। তখন আমার উপর আরও বিরক্ত হবে। ওর কথার কোনো উত্তর দিলেন না অনিমা। শম্পা চা স্যান্ডউইচ নিয়ে চলে এসেছিল। বিতানের দিকে প্লেটটা এগিয়ে ধরলেন অনিমা। লাঞ্চ টাইমে চলে এসেছিস, কিছুই তো খাওয়া হয়নি। খালি পেটে কি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করা যায়? তুই খেতে শুরু কর, আমি ফোনটা করে নিয়ে খাচ্ছি। বিতানের সামনে বসেই ফোনটা করলেন অনিমা। হ্যালো কৌশিকী, শোন, আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে বাড়ি চলে এসেছি। বিতানকে ফোন করেছিলাম, ও এসেছে। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি তুলতুলকেও নিয়ে যাচ্ছি। আরে অসুবিধা হবে না, শম্পাও থাকছে সঙ্গে। তুই চিন্তা করিস না, বিতানের গাড়িতে যাব। তুই বাড়ি এসে সময় মতো খেয়ে নিবি। না না, কোনো অসুবিধা হবে না, 1-2 ঘন্টার ব্যাপার তো। অনেক দিন পর আজ প্রাণ খুলে হাসলেন অনিমা। বিতানদের ড্রয়িং রুমে বসে জাস্টিস মিস্টার বিভাস সেন ও মিসেস সেনের সঙ্গে কথা বলতে বলতে মনে হলো, এই রকম একটা শ্বশুরবাড়ি পেলে আবার কৌশিকী ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আবার হাসবে, আবার গান গাইবে মেয়েটা। মিস্টার সেন বুদ্ধিটা মন্দ দেননি। এখন 1 সপ্তাহ ছুটি নিয়ে অনিমাকে শরীর খারাপের অভিনয়টা চালিয়ে যেতে হবে কৌশিকীর কাছে।
অবশ্য সুবিচারক মিস্টার সেন আর একটা সাংঘাতিক ভালো প্রস্তাব দিলেন। অনিমার একাকিত্বের কথা ভেবেই বললেন, ছেলের বিয়ে দিচ্ছি বলে ছেলের বউ আর নাতনিকে আপনার কাছ থেকে একেবারে সরিয়ে নেব না। কৌশিকী আর তুলতুল সপ্তাহে 4 দিন আমাদের বাড়িতে থাকবে, আর 3 দিন থাকবে আপনার বাড়ি। কি, রাজি তো? অনিমা বললেন, দেশের বিচার বিভাগে যদি সবাই এতটা সুবিচারক হতেন তাহলে কারো কষ্ট থাকতো না। মিসেস সেন একবারের জন্য কোল থেকে নামাননি তুলতুলকে। আসার সময় বললেন, কৌশিকীকে তাড়াতাড়ি রাজি করানোর চেষ্টা করুন। আপনি এই ননির পুতুলটাকে এনে যা লোভ ধরিয়ে দিয়ে গেলেন, এবার একে কাছে পেতে ইচ্ছে করবে সব সময়। হাসলেন অনিমা। মনে হচ্ছে মিস্টার সেনের বলা প্ল্যানটাই কাজ হবে। ড্রাইভ করতে করতে বিতান বলল, আমার কিন্তু খুব ভয় করছে আন্টি। কৌশিকী যদি কোনোভাবে বুঝে ফেলে আমার চেষ্টাতেই সবাই রাজি হয়েছে, তাহলে ও হয়তো আরও জিদ ধরে বসে থাকবে বিয়েটা করবে না বলে। হা হা করে হেসে উঠলেন অনিমা। এত ভয় নিয়ে প্রেম করা যায়? তুই কৌশিকীকে যতটা ভয় পাচ্ছিস অতটা ভয় আমার ছাত্রীরাও পায় না আমাকে। ওকে এত ভয় পেলে সংসার করবি কি করে? বি স্টেডি মাই বয়। কৌশিকী বাড়ি ফিরে থেকে অনিমার জন্য চিন্তায় ছটফট করছে। তুলতুল বাড়িতে না থাকায় আরও ফাঁকা ফাঁকা লাগছে। অনিমার ফেরার অপেক্ষায় ব্যালকনির বেতের চেয়ারটায় একটা পত্রিকা হাতে বসেছিল। গাড়ির শব্দ কানে যেতেই সিঁড়ি দিয়ে দ্রুত নেমে এলো। অনিমা গাড়ি থেকে নামতে এগিয়ে এলো। কি হয়েছে তোমার মামনি? ডাক্তার কি বলল? বাবার বুদ্ধিতে ইসিজি করিয়ে নিয়ে এসেছে বিতান। ইসিজি রিপোর্টটা কৌশিকীর দিকে এগিয়ে দিয়ে অনিমা বললেন, হার্টের একটু সমস্যা। ডাক্তার রেস্টে থাকতে বলেছেন কিছুদিন, আর মানসিক চিন্তা কম করতে বলেছেন। কৌশিকীর চোখে মুখে উদ্বেগ দেখে খারাপ লাগছে অনিমার। কিন্তু এটুকু তো ওরই ভালোর জন্য করতে হবে তাকে। 1 সপ্তাহ ধরে প্রতিদিন অফিস থেকে ফিরে সোজা অনিমার কাছে আসছে বিতান। ঘণ্টা 3 কাটিয়ে রাত্রি বাড়ি যাচ্ছে। ইতিমধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছে কৌশিকী। বিতান যতক্ষণ থাকে ওর কোল থেকে নামতে চায় না তুলতুল। শুধু কি তাই, কদিন ধরে বিতানকে পাপা বলে ডাকছে। কৌশিকী বারণ করলে শুনছে না। কে বলতে বলেছে জিজ্ঞেস করলে বলছে ঠাম বলে। মহা ফ্যাসাদে পড়েছে কৌশিকী। হার্টের রোগী অনিমাকে কিছু বলতেও পারছে না, অথচ ওর সামনে বিতানকে পাপা বলে ডাকলে নিজের লজ্জা করছে। রবিবার সন্ধ্যাবেলায় বিতান এলো মা বাবা বোনকে নিয়ে। অনিমার অসুস্থতার খবর পেয়ে যেন এসেছে ওরা। কিছুক্ষণের মধ্যেই ঢুকলেন কৌশিকীর বাবা আর দাদা। তুলতুল যথারীতি বিতানকে পাপা বলে ডাকছে। কৌশিকী ওকে অন্য ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হলো। বিতানের মা আর বিদিশাকে পেয়ে খুব আনন্দ তুলতুলের। ও ওদের কাজ ছাড়তে চাইছে না। সকলের জন্য চা আর স্ন্যাক্স নিয়ে যখন ঘরে ঢুকলো কৌশিকী, তখন ঘরের পরিবেশ থমথমে। কৌশিকী জানতে পারল না একটা পরিকল্পিত নাটক অভিনীত হতে চলেছে। ঘণ্টাখানেক পর নাটক যখন শেষ হলো, তখন অনিমার শরীরের কথা ভেবে শুধু ওনাকে মানসিক শান্তি দিতে বিতানকে বিয়ে করতে রাজি হয়ে গেছে কৌশিকী। কোনো আইনি বিয়ে নয়, রীতিমতো সানাই বাজিয়ে সমস্ত মাঙ্গলিক আচার মেনে আনুষ্ঠানিকভাবে একমাত্র ছেলের বিয়ে দিচ্ছেন জাস্টিস বিভাস সেন। অতিথি অভ্যাগতরা তার মহানুভবতার প্রসঙ্গ তুললে তিনি বিরক্ত বোধ করছেন। উল্টে সকলকেই বলছেন কৌশিকীর মতো সুন্দরী ও গুণবতী মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে তিনি ভীষণ খুশি। তুলতুল ঘুরছে ওর নতুন ঠাম্মি মিসেস স্বাগতা সেন ও বিদিশার কোলে কোলে। কৌশিকীর বাবা ততটা সুস্থ নন, তাই কন্যা সম্প্রদান করলেন অনিমা নিজে। একটা বড় ভার বুকের উপর থেকে নেমে যাওয়ায় আজকে ভীষণ খুশি তিনি। কৌশিকীর মুখের দিকে তাকালে এতদিন যন্ত্রণায় বুকটা মুচড়ে উঠত তার। আজ লাল শাড়ি আর সিঁদুরে মাখামাখি কৌশিকীর লজ্জারাঙা মুখটার দিকে তাকিয়ে স্বস্তির শ্বাস ফেললেন। অনিরুদ্ধ চলে যাওয়ার পর থেকে যে বিতানকে সন্তানের চোখে দেখতেন, সেই বিতান আজ ওর মায়ের কথা মতো মা বলে ডাকছে অনিমাকে। এটা তার কাছে এক পরম পাওয়া। বাসর ঘর জমে উঠেছে। সবাইকার অনুরোধে অনেক দিন পর আজ গান গাইল কৌশিকী। সকলের কান বাঁচিয়ে বিতান বলল, শেষ পর্যন্ত আমি তোমাকে জয় করলাম। আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আজ থেকে তুমি শুধু আমার। কথাটা ভাবলেই ভালো লাগছে। মুখ টিপে হাসল কৌশিকী। এমন নাছোড়বান্দা মানুষ আমি জীবনে দেখিনি।
বাসর ঘরের কলরব আর সানাইয়ের সুরের মূর্ছনায় মিলে গেল ওদের বাকি কথাগুলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।